সৃষ্টিকর্তার উপর ধারণা রাখুন, কারণ সৃষ্টিকর্তা সম্পর্কে আপনি যেমন ধারণা রাখবেন নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার সাথে ঠিক তেমনটাই করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সৃষ্টিকর্তার উপর লক্ষ্য করে শুকরিয়া আদায় করে 10 মিনিটস উইথ ইমরান অনুষ্ঠানে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান চৌধুরী। আজকের অনুষ্ঠানে অতিথি আমাদের সাথে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। চলুন দর্শক দেখে আসি আজকের অনুষ্ঠানের অতিথি কি বলেন। প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের অতিথি মাহমুদ হোসেন। প্রিয় দর্শক, মাহমুদ হোসেন সম্পর্কে যদি একটু আপনাদেরকে বলতে হয়, তিনি পিরোজপুর 2 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী। তার আগে একটি বিষয় দর্শক আপনাদেরকে অবগত করতে চাই, 2023-এর 17 অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সম্পৃক্ত হন। উল্লেখযোগ্য বিষয়, যে সময়ে সবাই আত্মগোপনে থাকার চেষ্টা করেছে, নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে, আবার অনেকে ফ্রন্ট লাইনে এসে কাজ করার চেষ্টা করেছে, সেই সময়টাতে কিন্তু মাহমুদ হোসেন বিএনপির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং মামলার ভাগিদার হয়েছেন। তিনি জানতেন তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে এবং বাস্তবে তাই হয়েছে। আজ এই মানুষটার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব সেই সময় কেন তিনি বিএনপির সাথে সম্পৃক্ত হয়েছিলেন, কোন সাহসে সম্পৃক্ত হয়েছিলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে পিরোজপুর 2 আসন থেকে। আসুন আমরা পরিচয় হই মাহমুদ হোসেনের সাথে। মাহমুদ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। 10 মিনিটস উইথ ইমরান চৌধুরী যে অনুষ্ঠানটি আপনি করছেন, এই অনুষ্ঠান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি রাজনীতিবিদদের জেল জুলুম এবং সামাজিক অবস্থান তুলে ধরছেন। এই উদ্যোগটা নেওয়ার জন্য আপনাকে এবং মাই টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিদার। আমরা শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা জানি যে ভান্ডারিয়াতে আপনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং ভিপি হয়েছিলেন। অ্যাকচুয়ালি সেই প্রেক্ষাপট সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। এটা 1987 সনের ঘটনা। তখন আপনারা জানেন ছাত্র রাজনীতিতে এরশাদ বিরোধী অনেক আন্দোলন চলছিল। সেরকম একটি প্রেক্ষাপটে আমি কলেজ উন্নয়ন পরিষদ দিয়ে নির্দলীয়ভাবে একটি প্যানেল দিয়েছিলাম। নির্বাচনের ঠিক আগের দিন এরশাদ সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী নির্বাচনটা বন্ধ করে দেয়, যেহেতু তাদের প্যানেল জিতবে না সেই কারণে। পরবর্তীতে 1988 সনে আবার নির্বাচন দেওয়া হয়। তখন সেই নির্বাচনে আবার আমি কলেজ উন্নয়ন পরিষদ দিয়ে নির্বাচনে জয়লাভ করি। কলেজটার উন্নয়ন করার জন্যই আমি ওই কলেজে নির্বাচন করেছিলাম। আর তৎকালে আপনারা জানেন যে ওই সরকারের মন্ত্রী ছিলেন জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেব। তিনি আমার আত্মীয়, আমার ভাই। তার অনেক সাহায্য সহযোগিতা এই কলেজ উন্নয়নে আমি পেয়েছিলাম, যে কারণে আজকে এই কলেজটা মাথা তুলে দাঁড়িয়েছে। আমার ছাত্র রাজনীতির উদ্দেশ্য যেটা ছিল সেটা আমি অনেকটা সফল হতে পেরেছি। মাহমুদ সাহেব, আমরা জানি 2023 সালের 17 অক্টোবর আপনি জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, কিন্তু সেই সময় তো দল অপোজিশনে ছিল। আজকের এই শীতল প্রেক্ষাপট হবে এটা নিশ্চয়ই কারোই ধারণা ছিল না। কোন সাহস নিয়ে বা কোন চিন্তাভাবনা নিয়ে এই সময় আপনি দলে সম্পৃক্ত হয়েছিলেন? সময়টা 2023-এর 17 অক্টোবর, বাট আমি কিন্তু বিএনপির এই জাতীয়তাবাদী দলের সঙ্গে আমার এলাকায় সে 2020-21 থেকেই আমি আমাদের ওইখানকার স্থানীয় কর্মীদের সঙ্গে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছিলাম। দলে যোগদানে আমার যে বিলম্ব তারও একটা কারণ ছিল। আপনারা জানেন আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পরিবারে আমার ভাইয়েরা অন্য রাজনীতি করে। এক ঘরে 2 ধরনের রাজনীতি একটু ডিফিকাল্ট, সেজন্য আমি অপেক্ষা করতেছিলাম। তো পরবর্তীতে যখন 23 সনে আমি চিন্তা করলাম যে এখনই আমার জয়েন করা উচিত এবং দেশের এই আন্দোলন সংগ্রাম এবং সাধারণ মানুষের যে অধিকার, যে ভোটের অধিকার, সেখানে আমাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। যদি আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে না পারলাম, সাধারণ আমার জেলার, আমার এলাকার যেসব কর্মীরা জেলে যাচ্ছে, যারা পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে যদি আমি না থাকতে পারি, তাহলে তো ওই রাজনীতির কোনো মূল্য থাকে না। সেই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই আন্দোলন সংগ্রামের মধ্যেই আমি জয়েন করব এবং সেখানে আমার দলের মহাসচিব সাথে আমি দেখা করেছিলাম। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ পাওয়ার পরেও উনি আমাকে বলছে, আপনি ব্যবসায়ী মানুষ, আরেকটু পরে জয়েন করেন। তো আমি আর ওয়েট করতে পারছিলাম না। পরে আমি স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ্বরচন্দ্র রায়ের সাথেও আমার একটা সম্পর্ক ছিল। দাদাকে বললাম, দাদা আবার
ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে কথা বললেন। তখন চেয়ারম্যান সাহেব বললেন যে ওনাকে 2-1 দিনের ভিতরে জয়েন করে নেন। তো দাদা আমাকে রাত্র 1:30টার সময় ফোন দিয়েছে, মোহাম্মদ সাহেব আপনার 2-1 দিনের ভিতরে জয়েন করতে হবে। আমি বললাম দাদা 2-1 দিনের ভিতরে কীভাবে জয়েন করবো? বলে তা আমি জানি না, চেয়ারম্যান সাহেব বলছে 2-1 দিনের ভিতরে। তখনই আমি তাড়াহুড়ো করে আমরা এই হল টল ভাড়া নিয়ে আমি 17 অক্টোবর জয়েন করি এবং 18ই অক্টোবরে বিএনপির একটি সমাবেশ ছিল, সেই সমাবেশে আমি অংশগ্রহণ করেছিলাম। 28শে অক্টোবরে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যেও আমি ছিলাম। এখানে আমি একটু জানতে চাচ্ছি, এই যে আপনি জয়েন করলেন, আপনি নিশ্চয়ই জানতেন যে এই যে বিএনপির নেতাকর্মীদের উপর যে ভৌতিক মামলাগুলো সারা দেশে হয়েছে, সেই মামলার খড়গ আপনার উপরও চাপবে। মামলা কি হয়েছিল? মামলা হবে এটা আমি জানতাম এবং জেনে শুনেই আমি জয়েন করেছি। মাহমুদ হোসেন সাহেব, আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, ভান্ডারিয়াবাসী বারংবারই আপনাকে সম্মান দিয়েছে, আপনাকে তারা ওয়েলকাম করেছে এবং ব্যাপক জনসমাবেশের মাধ্যমে তারা বারবার আপনাকে সম্মানিত করেছে। তো এই বিষয়টা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন যে আপনি কখনো অবাক হয়েছেন কিনা? অবাক তো অবশ্যই হয়েছি, তবে ভান্ডারিয়া মানুষের কাছে ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ আমার যে সংসদীয় আসন, আমাদের পরিবারের প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা আছে, সেটা রাজনীতির অনেক ঊর্ধ্বে। মাহমুদ হোসেন সাহেব, আমরা জানতে চাচ্ছি পিরোজপুর 2 আসনটাকে আপনি কেমন দেখতে চান? পিরোজপুর 2 আসন তো আমার নিজের বাড়ি, এটাকে তো আমি অবশ্যই আমার মতো করে সাজাতে চাই। প্রতি যে মানুষের যে ভালোবাসা, যে মমত্ববোধ, সেটাকে আমরা আরও উন্নত করতে চাই। সেখানে শিক্ষা ব্যবস্থা অনেক অবনতি হয়েছে গত 10 বছরে এবং সেখানে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই 10 বছরে। একটা লুটেরা শ্রেণী তৈরি হয়েছে। এই জিনিসগুলায় আমাদের অনেক কাজ করার আছে, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের যে 31 দফা, এই 31 দফার মানুষের মনের কথা, এই কথাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার পিরোজপুর 2 কেন, সারা বাংলাদেশই অনেক সুন্দর হবে, অনেক একটা স্বপ্নের বাংলাদেশ হবে। মাহমুদ হোসেন সাহেব, আমরা জানতে পেরেছি পিরোজপুর অঞ্চলে আপনার পরিবারের 100 বছরের উপরে একটি অবস্থান রয়েছে, যারা 100 বছরের পূর্ব থেকেই সমাজ গড়ার ক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে অবদান রেখে যাচ্ছে, সর্বশেষ আপনিও কাজ করে যাচ্ছেন। এই বিষয়টা যদি, সেই পূর্বপুরুষ সম্পর্কে যদি একটু আমাদেরকে অবগত করেন। আমার দাদা 2 ভাই, আমার দাদা বড় আর ছোট দাদা পিরোজপুরে, উনি অ্যাডভোকেট ছিলেন। আমার দাদা ভান্ডারিয়াতেই থাকতেন, উনি ভান্ডারিয়াতে নির্বাচন করতেন এবং ওই অঞ্চলে তখন সাধারণ মানুষের যে সেবা, সেটা আমার দাদা দিয়েছেন। এবং পিরোজপুরে আমার ওই ছোট দাদা, উনি 38 বছর পিরোজপুর পৌরসভার, তখন তো মহকুমা, পিরোজপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 28 বছর উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন, সেটা ব্রিটিশ আমলে। তারপরে স্বাধীন বাংলাদেশের প্রথম চেয়ারম্যান হন আমার বাবা এবং উনি মুক্তিযুদ্ধকালীন সময়ে ভান্ডারিয়া, কাঠালিয়ার 2 থানার বেসামরিক প্রধান ছিলেন। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে আমার বড় ভাই ব্যারিস্টার মনির হোসেন সাহেব এই আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে যখন শেখ সাহেব বাকশাল কায়েম করলেন, উনি একমাত্র সংসদে দাঁড়িয়ে বাকশালের বিরোধিতা করে উনি পদত্যাগ করেছিলেন, আপনারা সবাই জানেন। তারপরে রাজনীতিতে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব আসলেন, উনি এই 38 বছর ভান্ডারিয়া সংসদ সদস্য ছিলেন। প্রায় 20 বছর উনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এই বাংলাদেশ সৃষ্টিতে মানিক মিয়া সাহেবের অবদান অনেকের থেকে বেশি। উনি আমার চাচা, উনি পাকিস্তানি রাজনীতির যে 23 বছর, 47 সন থেকে উনি 69-এর 1 জুন উনি মারা যান। বাংলাদেশকে যে স্বাধীনতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করা এবং বাঙালির অধিকার নিয়ে ইত্তেফাকের মাধ্যমে এদেশে আন্দোলন সংগ্রাম করেছেন। বারবার উনি জেলে গেছেন। হোসেন শহীদ সরওয়ার্দীর খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি। বলতে গেলে পাকিস্তান সৃষ্টিতেও তারা অবদান রেখেছিল এবং বাংলাদেশ সৃষ্টিতেও তারা অবদান রেখেছিল। অতএব আমাদের পরিবার সেই ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ সবগুলোতেই আমাদের পরিবারের একটি অবদান ছিল। মাহমুদ হোসেন সাহেব, আমরা জানতে পেরেছি যে আপনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বিভিন্ন নেতাকর্মীদের মামলা মোকদ্দমার বিষয়ে আপনার জায়গা থেকে আপনি সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। এই জায়গাটা যদি আমাদেরকে একটু বলেন। সাহায্য সহযোগিতা করেছি, কিন্তু এটা জয়নিংয়ের পরে না, জয়নিংয়ের অনেক আগে থেকেই করেছি। 2020-21 সন থেকেই আমি ভান্ডারিয়ার দিকে, ভান্ডারিয়ার যত নেতাকর্মীদের যে অত্যাচার নির্যাতন হচ্ছিল
তারা মিথ্যা মামলায় এবং যারা পালিয়ে বেড়াচ্ছিল তাদের সবাইকে আমি যতটুকু আমার সহযোগিতা করা সম্ভব ছিল সেটা আমি করেছি। অক্টোবরে জয়েন করার মধ্য দিয়ে যখন আমি জয়েন করলাম কয়েকদিন পরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি ফোন করেছিলেন এবং উনি আমাকে শুধু একটু কথাই বলেছিলেন যে জেলার যে কর্মীরা যারা নির্যাতিত হচ্ছে আপনি কি একটু খেয়াল রাখবেন। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমার জেলার সকল কর্মীদের প্রতি আমি খেয়াল রাখব, সেটা আমি আমার সামর্থ্য থেকে আমি চেষ্টা করেছি। তারেক রহমান সাহেবের যে 31 দফা এটা প্রচারে আপনি ব্যাপক ভূমিকা রেখেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন? এবারে যদি জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে এবং তারা এই 31 দফা বাস্তবায়ন করবে এবং সুন্দর একটি দেশ হবে। এটার জন্যই আমি এই দফাগুলোর উপরে বেশি জোর দিচ্ছি এবং সাধারণ মানুষের কাছে তারেক রহমান সাহেবের এই বক্তব্যটা তুলে ধরছি। এতক্ষণ যারা 10 মিনিটস উইথ ইমরান এই অনুষ্ঠানটি দেখলেন এবং দেখবেন তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবারের মতো বিদায় নিচ্ছি আমি ইমরান চৌধুরী। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।